আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, জি। আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আর আপনাকে প্লাস আমার দেশকে শুক্রিয়া জানাই যে আমাকে আপনাদের এই প্ল্যাটফর্মে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য শুক্রিয়া। এবং আশা করি আমার দেশ এখন যেভাবে দেশ এবং জাতির জন্য সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে, এভাবেই যেন সবসময় তাদের কাজ আহ করতে পারে, সেই দোয়া করি। সেনাবাহিনীতে মানে আসার এই লক্ষ্যটা আপনি কখন স্থির করছিলেন? মানে এটা আসলে আমি ক্যাডেট কলেজে পড়েছি, তো সিলেট ক্যাডেট কলেজে। আচ্ছা আচ্ছা। তো কলেজে যেটা পড়লে হয় যে সবাই ক্যাডেট কলেজে যাওয়ার সময় একটা মনে মনে এইম রাখে অনেকটা, যে আমি বড় হয়ে সেনাবাহিনীতে যেতে চাই, আর্মিতে যেতে চাই। তো আমারও কিছুটা এরকম ছিল, বাট কিছুটা মিক্সড ছিল বলা যায় আর কি। ক্যাডেট কলেজের এক্সামের পরে দেখা গেল যে ফার্স্ট ইয়েটাই ছিল আইএসএসবি এক্সাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো সেইখানে চান্স পাই এবং আলহামদুলিল্লাহ এরপরে আমি জয়েন করি আর কি আর্মিতে। আপনি তো এটাই। সিলেটে ক্যাডেট কলেজ পড়ছেন বলছেন, তো আপনার বাড়ি তো তাহলে সিলেট। আপনার জি, জি। আমার বাড়ি মৌলভীবাজার, সিলেট, বৃহত্তর সিলেটের ভিতরেই। বাড়ি সিলেটে আপনার যেতেছেন? মোস্তফাপুর, মানে মৌলভীবাজার জেলায়। আমার বাড়ি পড়েছে আপনার মৌলভীবাজার জেলায় মোস্তফাপুর গ্রামে আর কি। আমাদের এইচএসসি ছিল 1997। ওই আচ্ছা এইচএসসি পড়েই আর কি, ইভেন ফাইনাল রেজাল্ট হওয়ার আগেই দেখা গেছে যে আমাদের আইএসএসবি এক্সাম হয়ে যায় আর কি। এটা সব দেশের এরকম হয়। আচ্ছা এই আচ্ছা। আর কি। তো 1997 আলটিমেটলি। আর্মিতে আপনার শুরুর দিকটা মানে আপনার কাছে কেমন লাগছিল? মানে আপনার শুরুটা আসলে শুরু তো সবারই আপনার যে চট্টগ্রাম ভাটিয়ারিতে যেটা হয় যে বিএমএ তে আমাদের সবার ট্রেনিং হয়। আগে 2 ইয়ার্স ছিল, এখন প্রবাবলি এক্সটেন্ড হয়েছে এই টাইমটা। তো আমাদের সময় 2 ইয়ার্স বেসিক ট্রেনিং ছিল বিএমএ তে। তো ওইখানে ট্রেনিং হয়। উম, তো আলহামদুলিল্লাহ ওখানে আমার মোটামুটি ভালোই রেজাল্ট ছিল আল্লাহর রহমতে। তো আমি সোর্ড অফ অনার পেয়েছিলাম, প্লাস অন্যান্য আরো কিছু পুরস্কার পেয়েছিলাম। তো তো এটা তো বিএমএ ট্রেনিং এর পরে আপনার ফার্স্ট ইভেন্টে পোস্টিং হয় আর কি, 26 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা, সেটা সেটা তখন ছিল আপনার রাঙামাটিতে। আচ্ছা। মারিশা, মারিশায় ছিল আর কি। তো মানে সেখানে আপনার আমার আপনার শুরুটা রাঙ্গামাটিতে মানে পোস্টিং হয় হিলটেক্স দিয়া? হিলট্রেক্সে। জি, জি, আচ্ছা জি, আচ্ছা। শুরুতে ইনফ্যান্ট্রি ইউনিট গুলোর আসলে অনেক মানে রোটেশন থাকে, তো তো বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক অফিসারেরই শুরুটা হিলট্রেক্স দিয়ে হয়। তো আপনি হিলটেক্সে কতদিন ছিলেন? হিলট্রেক্সে প্রায় 1-1.5 বছর ছিলাম আমরা, 26 বেঙ্গলের সাথে। তারপরে 26 বেঙ্গল হিলট্রেক্স থেকে আপনার প্লেনল্যান্ডে আসে। প্লেনল্যান্ডে বলতে তখন ময়মনসিং ক্যান্টনমেন্টে আর কি আমরা ইউনিট সহ আসি ময়মনসিং এ। ঢাকায় আপনার পোস্টিং ছিল কবে? এরপরে অবশ্য আমার আরো দুটা টেনিউরে আপনার, জি, এরপরে আমার আরো দুটা টেনিউরে কিন্তু হিলট্রেক্সে কাজ করা হয়েছে। পরে আমি একবার আপনার 17 বীরের সাথে ছিলাম খাগড়াছড়িতে। আচ্ছা হ্যাঁ। আবার লাস্টে আবার বান্দরবনেও কাজ করছি 22 বীরের সাথে, আলীকদম, আলীকদম জোনে, ওটা বেশ ফেমাস একটা জোন। আচ্ছা আচ্ছা। তো এভাবে আর কি মোটামুটি আমার 3টা হিল ডিস্ট্রিক্টেই আপনার হিল ট্রেক্সের সার্ভিস হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি এবং আমি বেশ এনজয় করতাম আর কি হিল ট্রেক্সের না না, সার্ভিসটাই। হ্যাঁ আচ্ছা। এনজয়, মোর এনজয়েবল ইন এ সেন্স, হ্যাঁ। না, অনেকে তো হিল জি। ট্যাক্সে যাইতে চায় না, তো আপনি এনজয় করবো বলতেছেন, আপনি তো উল্টাটা বলতেছেন। অনেকে তো হিল ট্যাক্সে মনে করে যে পানি। এনজয়েবলের কারণ, কারণটা আসলে খুলে বলি তাহলে বুঝতে পারবেন। যে প্লেন ল্যান্ডে যেটা হয়েছে আসলে আমাদের তো, প্লেন ল্যান্ডে যেটা হয় যে আপনার মানে যেটাকে বলা হয় যে, সত্যি কথা বললে আসলে আমাদের আর্মিটা তো ডে বাই ডে সিরিমোনিয়াল একটা আর্মি, অপারেশনাল আর্মি থেকে সিরিমোনিয়াল আর্মিতে কনভার্ট হয়ে গেছে। এখন বর্তমানে আপনার 12 মাসে 13 পার্বণ পালন হয়। তো জি দেখা জি। যায় যে অপারেশনাল এবং ইফেক্টিভ কাজকর্ম কম, কিন্তু অন্যান্য যেটাকে বলা যায় যে যেসব কাজের কোনো তেমন কোনো ইম্প্যাক্ট নাই ইন দি লং রান, এবং দেশের ইয়ের সাথে সেগুলাতে বেশি জোর দেওয়া হয়। এটা ইন্ডিয়ানই একটা পলিসি, সেটার কারণেই ডে বাই ডে আর্মিকে যাতে যত বেশি পারা যায় যে নন অপারেশনাল করা যায়, এইটার প্ল্যানে আর কি কাজ চলতেছে, ইভেন এখনো এটা রানিং। তো এই কারণে আমরা আপনার দেখা যেত যে প্লেনল্যান্ডে মানে যে কোনো নর্মাল ক্যান্টনমেন্ট থেকে হিল ট্রেক্সে অফিসাররা মোর একটু ইয়ে ফিল করে, যেটাকে বলে একটু স্বাধীনভাবে চলতে পারে কিংবা একটু রিল্যাক্সড ফিল করে। অপারেশনাল এনভায়রনমেন্ট যাই করতেছি পুরোটা পিওর দেশের সভারেন্টি রক্ষার কাজ, দেশের স্বাধীনতা রক্ষার কাজ। কিন্তু প্লেনল্যান্ডে দেখা যায় অনেক কাজই হচ্ছে, যেটা হচ্ছে যে ওভারঅল আর্মিকে ট্রান্সফর্ম করার যে কাজ, ভারতীয় প্রেসক্রিপশনে যেটা চলতেছিল, সেই ইয়েটা বেশি, এটা আর কি। আচ্ছা, আপনি তো ওই যে যেহেতু ভারতীয় প্রসঙ্গটা আনলেন, আপনারা কিভাবে বুঝলেন যে সেনাবাহিনীতে মানে ভারতীয় প্রেসক্রিপশন চলতেছে? মানে আপনার অনুভূতিটা এটা মানে কিভাবে হইলো যে এটা তো অনুভূতিটার মূল কারণ যদি বলি,
বাংলাদেশের এনিমি স্টেট কে। ফার্স্ট পয়েন্ট হবে এটা, যে কারা বাংলাদেশের আর্মিকে, বাংলাদেশ আর্মিকে অপারেশনাল অপারেশনাল আর্মি থেকে একটা সিরিমোনিয়াল আর্মি, কিংবা যেটাকে বলে যে ইফেক্টিভনেস কমাইতে চায় দিনে দিনে। কারা এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আর্মির এতজন অফিসারকে শহীদ করে দিল, এবং কারা আর আর্মি অফিসারদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং অনাস্থা সৃষ্টি করলো সৈনিকদের মধ্যে, ইভেন বিডিআর পুরো বাহিনীর মধ্যে। সো এরও আগে যদি বলি, এগুলো তো হচ্ছে মানে 2009-এ, সো বিডিআর ইনসিডেন্টের পরের ঘটনা বললাম। এরও আগে আপনি দেখেন যে যে কোনো একটা দেশের আর্মির এগেনস্টে কাজ করবে কারা, ডাইরেক্টলি যখন ইনভেশন হয় তখন তো ঠিক আছে তারা ফাইট করবে, বাট তারও আগে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি কিংবা তাদের এদেশীয় এজেন্টসদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যেসব ফোর্স কাজ করে তাদেরকে উইক করাটাই তো নর্মাল স্ট্র্যাটেজি ট্যাকটিক্স। সো বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এবং ইসলামিক যে চিন্তা চেতনা আছে বাংলাদেশের মানুষের, এই দুটো ফোর্সকে উইক করা ট্রাই করবে একমাত্র ইন্ডিয়া। এখানে অন্য কোনো, আপনি বার্মার এটা এই এই লেভেলের পাওয়ার নাই, এবং বার্মা আমাদের সাথে এই পরিমাণে এঙ্গেজ না যতটুকু ইন্ডিয়া আমাদের সাথে এঙ্গেজড। এবং ইন্ডিয়ান প্রেজেন্ট গভর্নমেন্ট, এবং অনেক আগে থেকে তো ওরা, এবং বেশ আগে থেকে ওরা ডিক্লেয়ার করে রাখছে যে তাদের সেই অখণ্ড ভারত কনসেপ্ট, যেটা জি জি, আসলে ইভেন বাংলাদেশ এটা নেহেরু এবং ডক্টরিনে, ইভেন নেহেরু পাকিস্তান এবং ডক্টরিনে আছে। অন্যান্য বেশ কিছু দেশকে সহ কানেক্ট করে। জি নেহরু ডক্ট্রিনেও এটা আছে যদিও, আর এটা তো বিজেপির প্রজেক্ট যদিও, বাট তারা দে আর ভেরি সিরিয়াস, তাদের সিনিয়র পলিটিক্যাল লিডাররা তারা এটা ওপেনলি বলে, বারবার বলে। তাদের ইভেন আপনার পার্লামেন্টের সামনেও সেই মোরালটা, সেই মানচিত্রটা, অখণ্ড ভারতের মানচিত্রটা দিয়ে রাখছে, এবং তারা অনেক আগে থেকে, এটার ফর্মাল পেপার আছে, এটা নিয়ে তারা কাজ করে, সবসময় কথা বলে, এবং তারা পারসিস্টেন্টলি এটার পিছনে কাজ করে যাচ্ছে, দে আর সিরিয়াস অন ইট। সো আমরা এটাকে শুধুমাত্র কিছু পলিটিক্যাল কথার কথা এক্সেট্রা বলে মেনে নেওয়ার, মানে মনে করার কোনো কারণ নাই। এবং আপনি দেখবেন যে ডক্টর জাহেদুর রহমান, এরকম আরো যারা অ্যানালিস্ট আছেন, জিও পলিটিক্যালি বেশ শার্প চিন্তা ভাবনা রাখেন, তারাও কিন্তু এটাকে ফান হিসাবে নেয়ার, কিংবা শুধুমাত্র একটা পলিটিক্যাল রেটরিক হিসাবে নেওয়ার জন্য তারা এটাতে রাজি না। আমি ওনার ডিসকাশনটা দেখছি, হি ইজ অলসো সিরিয়াস অ্যাবাউট ইট, যে এটাকে সিরিয়াসলি নিতে হবে, এটাকে শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখার কোনো সুযোগ নেই। সো আলটিমেটলি আমরা এটা এটা হেলাফেলার কোনো বিষয় না, এটা আমাদের একটা, বাংলাদেশের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট যেটাকে বলবো। বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে, এবং খুব সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটার ডিফেন্স, এটার এগেনস্টে কি কি মেজার্স নেওয়া যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায় বাংলাদেশের প্রতিরক্ষার জন্য, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো সেই ওই প্রসেসের শুরুর দিক থেকে তো বাংলাদেশ আর্মিকে নন অপারেশনাল করার যে প্রসেস, এটা সবসময় চলছে, এবং এটা ইন্ডিয়ান হেজিমনির একটা পার্ট। আচ্ছা, ইন্ডিয়ান যে আধিপত্য, মানে ভারতীয় যে মানে আধিপত্য বাংলাদেশের উপর, হ্যাঁ, সেটারই একটা ডাইরেক্ট পার্ট। মানে আপনার কথা যদি আমি এই 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 প্রসঙ্গে যদি সামারি করি এইভাবে, যে ইন্ডিয়া মানে ষড়যন্ত্রেই বাংলাদেশের আর্মিকে কিছুটা নন অপারেশনাল করার একটা প্রক্রিয়া চলছিল, এটাই কি বলতে চাচ্ছেন? জি জি, অবশ্যই প্রক্রিয়া চলছিল, আমি বলবো এখনো কিছুটা চলতেছে, এখন যে শেষ হয়ে গেছে এমন না। না এখন এমন না, আপনি মানে দেখবেন আর্মিতে, বারো মানে মাসে আপনার 13টা সময়টা পদ, মানে অমুক ওইটা। কালচার ফাংশন, অমুক গালা নাইট। জি জি জি। জি, অফকোর্স, হ্যাঁ। এখন এটা চলতেছে, এখন যে শেষ হয়ে গেছে এমন না, এটাও আমি বলতেছি না। না এখন না, এটা এটা বুঝছি, চলমান, বুঝছি আমি, মানে তখন তো অপারেশনাল কাজ চলতেছিল থেকে আর কি। নন অপারেশনাল কাজ এগুলা বেশি, হ্যাঁ আর্মিতে। জি জি, রাইট রাইট, জি, এক্স্যাক্টলি। না এইটাই। তো আপনি মানে সেনাবাহিনীতে মানে আপনি তো শেষ পর্যন্ত মেজর হয়েছিলেন, মানে আপনার শেষ প্রমোশনটা মনে হয় মেজর পর্যন্ত ছিল। আপনি জি আপনি জি, আমি মেজর আত্মগোপনের মানে মেজর আত্মগোপন ছিলাম, বলি জি। বা যেটাই বলি, বা আপনি যাওয়ার পর কতদিন আগে আপনি মেজর হয়েছিলেন, মানে আপনার প্রমোশনটা হয়েছিল? আমার প্রমোশনের পরে মনে হয় 2-3 বছর ছিল, এক্স্যাক্টলি মনে নাই ডেটটা, মনে আমার নাই? র্যাঙ্ক পড়ার না ডেটটা অসুবিধা নাই। প্রবাবলি এক দেড় Just- বছর হবে, প্রবাবলি জুনিয়র মেজর ছিলাম আর কি আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বিডিআর হত্যাকাণ্ডের সময় আপনি কোথায়, বিডিআর ওই যে সেনাবাহিনী হত্যাকাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন, মানে বিডিআর পিলখানা যে করে? জি, বিডিআর এর ওই হত্যাকাণ্ডের সময়ও আমি এমআইএসটি তেই ছিলাম। এমআইএসটি তে আমরা স্টুডেন্ট অফিসার ছিলাম। তো আচ্ছা আচ্ছা। সেই সময় আমাদের অনেক স্টুডেন্ট অফিসার, তো যেটা বলতেছিলাম যে আমি তখন বনানী ক্যান্টনমেন্টে থাকতাম, এই যে আপনার নেভি হেডকোয়ার্টারের পাশে যেটা আর কি। জি 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 তো আমরা এরপরে যে আর্মি সেনাকুঞ্জে যে মিটিংটা হয়েছিল, যেখানে দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসছিলেন দিল্লির বান্দি। জি জি জি। তো উনি উনি সহ উনার উপস্থিত যে মিটিংটা ছিল, সেখানে আমরাও ছিলাম, আমি নিজেও ছিলাম, প্লাস আমাদের অন্যান্য এমএসটি, আমরা যারা যেসব অফিসাররা বনানীতে থাকতাম তারাও ছিলাম, সেখানে গেছিলাম। এবং সেই
ইভেন্টে ছিলাম, এবং তার পরবর্তীতে প্রত্যেকটা ইভেন্টই দেখা হয়েছে আর কি। সবকিছু সিএমএইচে যখন একের পর এক আপনার অফিসারদের লাশ আসতেছিল, ডেড বডি আসতেছিল, সেগুলো দেখা হয়েছে, রিসিভ করা হয়েছে, এভাবে আর কি। তো পুরোটাই মানে পুরো ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটছে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। তো আপনি মানে আপনার কি মানে ফাইন্ডিংস বলি আর আপনাদের সেনাবাহিনী তো তখনকার মানে এক্সপ্রেশনটা কি ছিল? তারা কি বিশ্বাস করতো যে এরা ইন্ডিয়ার দ্বারা মানে এই হয়েছে, এই কাজটা হয়েছে? এটা তো ঘটনার কয়েকদিনের মধ্যেই যেসব অফিসাররা লাইভ, মানে কয়েকজন অফিসার তো নিজে মানে বের হয়ে আসতে পারছেন নিজের লাইফ সেভ করে, ওনারা বলছেন। প্লাস যেসব ফ্যামিলি, অফিসারদের যেসব ফ্যামিলি ছিলেন, তারাও যখন বের হয়ে আসছেন। হ্যাঁ, এবং যেসব অফিসাররা পরে মানে ভিতরে রিকভারির অপারেশনে গেছিলেন, 46 ব্রিগেডে যারা ছিলেন প্লাস অন্যান্য ইউনিটে যারা ছিলেন, এই যে মেজর সুমন স্যার ছিলেন, দেখবেন আপনি আসছেন ইয়েতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসেন, উনি ডিসকাস করেন। অন্যান্য যেসব অফিসাররা, সবার কাছ থেকে এইসব ইনফরমেশন কিন্তু আমরা তখনই জানতে পারতেছিলাম। ইভেন আমি যে বললাম যে সেনাকুঞ্জে যে অপারেশন, সেনাকুঞ্জে যে আপনার মিটিংটা ছিল, সেখানেও কিন্তু সিনিয়র অফিসাররা বলতেছিল যে ভাই দেখো, চুপচাপ থাকো, কারণ অলরেডি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, তারা কিন্তু ইন্টারভিন করার জন্য রেডি। সো এই লেভেলের ভয় তখনই আমাদেরকে দেখানো হচ্ছে, বা বুঝতে মানে পারছেন? ওইখানে ওইখানে কি সো জিনিসটা খুব ওপেন সিক্রেট যে এটা আসলে, জি, না, আমি যেটা ওই বললেন যে ওই সেনাকুঞ্জে, জি, আপনি যেটা হ্যাঁ বললেন হ্যাঁ, যে সেনাকুঞ্জে ওই মিটিং এর সময় আমাদেরকে একাধিক অফিসার, সিনিয়র অফিসার যারা বলছেন, দেখো ভাই, আমরা মানে খুব সাবধান থাকতে হবে, বেশি কিছু করা যাবে না, বেশি উত্তেজিত হওয়া যাবে না, কারণ ইন্ডিয়া তো অলরেডি আপনার তাদের এয়ারফোর্স রেডি করে রাখছে, তারা কিন্তু যে কোনো সময় আসতে পারে। পরবর্তীতে যেটা অবিনাশ পালিওয়াল তার আর্টিকেলে যেগুলো লিখছে, এবং ইন্ডিয়ান প্যারাট্রুপার্সরা রেডি ছিল, এটা মূলত প্রবাবলি শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের জন্য তারা রেডি ছিল। তারা ডাইরেক্টলি বাংলাদেশে এসে কোনো অপারেশন, মানে যেটাকে বলে ইনভেশনের জন্য রেডি ছিল, এরকম আমি বলবো না, বাট ইন্ডিয়ান লেভেলে ইনভলভ ছিল আর কি পুরো ঘটনায়। এবং ইন্ডিয়ান কমান্ডোরা যে আসছিল, তারা যে বের হয়ে গেছে, এবং আলাদা পিক আপে এবং মাইক্রোবাসে তাদেরকে যে বের করা হয়েছে, সমস্ত ঘটনা তো আমাদের সামনে, সব অফিসারদের সামনে। ইভেন আপনার ক্যাপ্টেন সুবাই কিংবা অন্য যেসব অফিসাররা ছিলেন আমাদের এই ঘটনার কোর্ট অফ ইনকোয়ারিতে, যাচাই বাছাই কমিটিতে, হ্যাঁ, জি 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 তারা এই অফিসিয়াল ফর্মাল রিপোর্ট জমা দিতে পারেন নাই। হ্যাঁ, এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিলেন একটা কোর্ট অফ ইনকোয়ারি মানে ইয়েতে, কমিটিতে, কিন্তু উনার উনার মতামতটা উনি উল্লেখ করতে পারেননি। ফাইনালি উনি সেই কমিটি থেকে রিজাইন করতে বাধ্য হয়েছেন। এখন উনি এটা নিয়ে অনেক ভোকাল, এবং আলহামদুলিল্লাহ স্যার এবং অন্যান্য অফিসারদের প্রচেষ্টা এখন নতুন এই কমিশনটা আলহামদুলিল্লাহ হয়েছে, যে বিডিআর এর এই ইভেন্টের বিষয়ে কমিশন আর কি, ফাইনাল ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হয়েছে। জি 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 সো এই সব ঘটনা আমরা তখন থেকে আমরা সবাই জানি, এবং যেসব অফিসাররা এগুলা জানছে, যারা এগুলো শোনার পরে নিজেকে নিয়ন্ত্রণ করা তো আসলে কঠিন। যে কোনো মানুষ যাদের যাদের পৌরুষ আছে, শুধু কথাই বলবো, যারা ম্যান, তারা তো এগুলো সহ্য করতে পারবে না। সো তারা কথা বলছে, তারা প্রটেস্ট করছে, তারা আপনার ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার বলেন অথবা চিফ অফ আর্মি স্টাফ বলেন, তাদের এগেনস্ট, তাদের সাথে ডাইরেক্টলি তর্ক করছে, কথা বলছে। এবং ওনাদের অনেককেই পরে জব থেকে আউট করে দেওয়া হয়েছে। ওনাদের যেটাকে বলে যে যেটাকে বলে যে আপনার মানে নিজে থেকে জব থেকে আউট হওয়ার জন্য, মানে জব থেকে বের হওয়ার জন্য অ্যাপেন্ডিক্স জে বলি আর কি আমরা এটাকে। সো অ্যাপেন্ডিক্স জে মানে অ্যাপ্লিকেশন, যে আমাকে রিজাইন করার জন্য অনুমতি দেওয়া হোক, সেটা আর কি। সো অ্যাপেন্ডিক্স জে জমা দিতে বাধ্য করা হয়েছে, কিংবা কাউকে কাউকে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়েছে। এবং একই ঘটনায় ওই সময় আপনার ডিজিএফআই তে নিয়ে যেসব অফিসাররা খুব অ্যাক্টিভ ছিলেন, তাদেরকে গুম রেখে আপনার পায়ের মধ্যে, নখের মধ্যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এবং সেখানে ইন্ডিয়ান রয়্যাল অফিসাররা ছিল, এটাও প্রুফড। এইটাও আপনার সোশ্যাল মিডিয়াতে এখন সেসব অফিসাররা এসে বলতেছেন। তো এই সবগুলা ঘটনা আমরা তখন থেকেই জানি, এবং সেই সময় থেকেই আমরা ইন্ডিয়ান এই ইনভলভমেন্টটা খুব ক্লিয়ার। এবং রিসেন্টলি দেখবেন আমার ক্লাসমেট মেজর নূর মারা গেছে। নূর ভাবি, মানে মেজর নূরের ওয়াইফ, রিসেন্টলি দেখবেন যে মিডিয়াতে এটা বলছেন যে ইন্ডিয়ান ইন্ডিয়ান হিন্দিতে সোলজার, হিন্দিতে কথা বলছিল। মানে হিন্দি হিন্দি ভাষী লোক বলতেছে, জি 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 এক্স্যাক্টলি, যে হিন্দিতে কথা বলে যাচাই করতেছে এটা ছেলে নাকি মেয়ে, মানে জি জি মুসলমানের বাচ্চাগুলো ছেলেকে বাঁচায় রাখবে না, দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন, বুঝছেন না? এটা খুব ওপেন সিক্রেট এবং খুব ক্লিয়ার ছিল সবার কাছে। তো সবাই, অনেকেই হয়তো বা তখন চাকরির ভয়ে কিংবা প্রমোশনের ভয়ে কথা বলে নাই, চুপচাপ থেকে গেছে। কিন্তু সবাই তো আর চাকরি মায়া করে না, সবাই তো আর মনে করেন যে গোলামী জীবন পছন্দ করে না, সিম্পল। জি তো জি জি যারা গোলামীর জীবন পছন্দ করে না, যাদের আপরাইটনেস আছে, সাহস আছে, তারা কথা বলছে, এবং তারা আলটিমেটলি সাফার করছে।
হ্যাঁ, এবং আমরা ফার্স্ট ব্যাচ যারা সাফার করছেন করছেন, পরে আমরা যারা ফার্ম কনভিকশন রাখতাম তারাও পরবর্তীতে সাফার করছি। এটা আর কি সামারি। আরেকটা প্রসঙ্গে আসি, মানে 2011 সালের ডিসেম্বরে আপনি একটা মানে ব্লগে লিখেছিলেন যে আপনাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল, আপনি জি। মানে মানে একটা কৌশলের সাহায্যে আপনি মানে জি। ওই অপহরণ থেকে মানে রক্ষা পাইছিলেন, এরপরে আপনি আত্মগোপনে চান। জি। জি। আসলে ঘটনাটা আসলে কি ছিল, মানে যদি জি। একটু খোলামেলা বলতেন। জি, ঘটনাটা আমি রিসেন্টলি আসলে একটা অ্যাপ্লিকেশন করছি। সেই অ্যাপ্লিকেশনে এই ঘটনাগুলো ডিটেলস আনছি, তাও আপনাকে এখানে ভার্বালি বলি, চাইলে আমি সেই ডাটা ডিটেলস রিটেন দিতে পারবো। বাট শর্ট যদি আমি বলি যে ওই যে এই ইভেন্ট গুলো একটু আগে যেটা বললাম যে বিডিআর ইনসিডেন্টে যে ইন্ডিয়ান আর্মি মানে ইন্ডিয়ান ফোর্সেস ইনভলভ ছিল, এবং বাংলাদেশের একদল বিশ্বাসঘাতক অফিসার ইনভলভ ছিল। হ্যাঁ, জি এটা জি খুব ক্লিয়ার, এখানে ইনভলভ ছিল। এগুলো জানার পরে যারা ভোকাল ছিল তাদেরকে তো আলটিমেটলি একজন একজন করে আউট করা হলো। তো আমরা অন্য যারা অনেকে ছিলাম, যারা এটা নিয়ে ভোকাল ছিলাম, কিংবা যারা এক কথায় বললে এই ঘটনাকে মেনে নিতে পারি নাই, এবং ইন্ডিয়ান হেজিমনি, বাংলাদেশ ইন্ডিয়ার দাসত্ব করবে এটা যারা আমরা যারা মেনে নিতে পারি নাই, তাদের সবাইকে আসলে ওরা আস্তে আস্তে লিস্ট করছে, এবং লিস্ট করে ধীরে ধীরে আউট করার চেষ্টা করছে। তো মাঝে আরো বেশ কিছু ঘটনাক্রম আছে, আমি সেটাতে এখনই যাচ্ছি না। বাট এই ঘটনাক্রমের একটা পর্যায়ে আম, তারা আমাকেও লগ এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়াতে অ্যাটাচ করা হয়। পোস্ট মানে যে আমি বুঝতেছিলাম যে এখানে ওই ওই ঘটনার জন্যই আমাকে ডাকা হচ্ছে, আমাকে ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য যে কি হয়েছিল বা কোর্ট অফ ইনকোয়ারির জন্য অর সামথিং সিমিলার। বাট পথে আমাকে যেটা বলা হয় যে সাভারের মধ্যে, সাভার বাজার এলাকার আশেপাশে একটা এলাকায় আমাকে তারা আসলে অ্যাবডাক্ট করে, যেটাকে বলে অপহরণ করে আর কি, সোজা কথা। জি জি কারণ আমাকে তো অফিসিয়াল অ্যারেস্টের কোনো লিগ্যাল ডকুমেন্টস তাদের ছিল না, আমি তো যাচ্ছিলাম আমাদের অফিসিয়ালি লগ এরিয়ায়। তো সেখান থেকে আমাকে অপহরণ করে নিয়ে যায় তাদের কম্পাউন্ডে, একটু বেশ দূরে, বোঝা যাচ্ছে যে ঢাকার ডিজিএফ হেডকোয়ার্টার হবে আই গেস। তো সেটা তো আসলে এক্সাক্ট লোকেশন, আমি বেশ দূর থেকে গেছি বলে এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট অফিস লোকেশনটা গেস করা ডিফিকাল্ট আমার জন্য। সো 2 দিন আমাকে আসলে রাখা হয় এবং বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও আমি ইনফরমেশন ফ্লাডের মাধ্যমে তাদেরকে কনফিউজ করে ফেলছিলাম, কিছুটা কিছুটা নির্যাতন করা হয়েছে। বাট আমি যেটা করছি যে আমি, যেহেতু আমার প্ল্যান ছিল যে আমি নিজেকে আবার মানে সোজা কথা পালায় নিজেকে সেভ করব তাদের হাত থেকে, কারণ তাদের কাছে থাকা মানে আলটিমেটলি আমার লাইফ রিস্ক। কারণ আমাকে অফিসিয়ালি তারা জয়েন করতে দেয় নাই, তার মানে দেয়ার সাম আদার প্ল্যান আমার ব্যাপারে। তো যেটা ফাইনালি হয়েছে যে আমি তাদেরকে ইনফরমেশন ফ্লাডিং এর মাধ্যমে তাদেরকে কনফিউজ করছি, এবং বলছি যে আই হ্যাভ মানে মূল প্ল্যান এবং অন্যান্য সবকিছু আমার একটা পেন ড্রাইভে আছে। সেই পেন ড্রাইভটা আমি ওই সাভার বাজারের আশেপাশে এলাকায় ফেলে আসছি, সেটা আমি বের করলে মেবি তোমাদেরকে আরো বেটার ইনফরমেশন দিতে পারবো। সো আমার ফলস ইনফরমেশনের ফ্লাডিং দেখে ওরা ভাবছে যে আমি খুব হেল্পফুল হয়ে গেছি ওদের জন্য, হেল্পিং দেন, সো তারা আমাকে নিয়ে গেছে আর কি। এবং আমি খুব ভান করছি যে আমি খুব শ্যাটার্ড মেন্টালি এবং ফিজিক্যালি, আমার আর কিছু করার নাই, আমি আত্মসমর্পণ করছি, এখন আমি সব বলে দিচ্ছি, এরকম একটা ভাব করছি, যার ফলে তারা খুব কনফিডেন্টলি আমাকে সেই সার্ভার বাজারে নিয়ে গেছে, আবার সেই পেন ড্রাইভের খুঁজে আর কি। জি। লাকিলি তখনও জনসমাগম ছিল মানুষের, রাতের বেলা যদিও, এবং সেখান থেকে আমি আবার তাদের হাত থেকে সটকে পড়তে পারছি আর কি, আলহামদুলিল্লাহ, এবং আই কুড সেভ মাই সেলফ। সো এটা হচ্ছে সেই ঘটনা, এবং এরপর থেকে আমি তো, তারা কিন্তু কন্টিনিউয়াস আমাকে ধরার চেষ্টা করতেছে এবং আবার অপহরণ করার চেষ্টা করতেছে, অফিসিয়ালি যেন আমি জয়েন করতে না পারি জি জি লগ এরিয়ায়, সেটা তারা আটকানোর চেষ্টা করতেছিল। প্রবাবলি তারা চাইছিল যে আমাকে গুম করে মেবি লং টাইম আয়না করে রাখা, অথবা ইন্ডিয়াতে যেভাবে আপনার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিংবা অন্য যাদেরকে নিয়ে গেছে সুখরঞ্জন বালি, অন্যদের মতো আমাকে হয়তো বা ইন্ডিয়াতে ফরএভার পাচা মানে ইয়ে করে দেয়া তাদের কাস্টাডিতে, ওর একেবারে মেরে ফেলা, কুড বি এনিথিং, আমি শিওর না এটা। এরপর থেকে তারা এই চেষ্টা করতেছিল আর কি। এটাই সেই ঘটনা আর কি, যেটা আচ্ছা আচ্ছা যেটা তখন আপনাদেরকে আপনার ইমেইলে মানে সব অনেকগুলো পেপারকে আমি ইমেইলে এটা জানাইছিলাম জি আর জি কি। জি ইমেইলে আপনার ওই ইমেইলের সূত্র ধরেই আমরা একটা অনুসন্ধান করছিলাম, এটা আমি গেছিলাম আপনার বাসার কাছাকাছি পর্যন্ত গেছিলাম, আপনার ওই যে মিরপুর ক্যান্টনমেন্টের, তখন আপনার বাসা ছিল সম্ভবত। আচ্ছা, আচ্ছা, তো জি। ওইখানে ওকে। পর্যন্ত আমরা গেছিলাম, তারপরে কিন্তু জি, আমরা জি, একটা নিউজ মিরপুর করছিলাম। ক্যান্টনমেন্টে ছিল, হ্যাঁ। হ্যাঁ, তখন কিন্তু আমরা একটা নিউজ করছিলাম মেজর জিয়াকে নিয়ে রহস্য, মানে এই শিরোনাম দিয়ে আমরা একটা নিউজ করছিলাম, আপনি আপনি নজরে পড়ছিলেন কিনা তখন জানি, তখন তো অনলাইনে তো সরাসরি ছিল না,
বা জি হার্ট। অবশ্যই পড়ছে। জি তখন জি আপনি তো আত্মগোপনের অবস্থা ছিলেন। জি, এটা নজরে পড়ছিল আসলে। নজরে পড়ছিল, আচ্ছা। তো এই রিপোর্টের পর কিন্তু আমাদের বিরুদ্ধে জি মামলা হয়েছিল আপনি জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আর কোনো পত্রিকা বিষয়টা নিয়ে কোনো কথা বলে নাই, এত বড় একটা ঘটনা জি জি জি। কিন্তু সবাই তো এই এই হা নিউজ, করে এই জন্য মুখটা আপনার প্রতি আমার তাকিয়েছিল একটা যে আগ্রহ ছিল ডিজিএফআই কি যে বলে। যেহেতু। বাংলাদেশের মিডিয়া তো হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া হচ্ছে গদি মিডিয়া, আর বাংলাদেশের মিডিয়া হচ্ছে হাসিনা মিডিয়া। সবাই হা করে তাকায় ছিল যে ডিজিএফআই কি বলে, অথবা ডিজিএফআই মিডিয়াও বলা যায় প্রবাবলি। জি জি জি। সো না, বাট এই নিউজে। আপনারা ছিলেন সেটার ব্যতিক্রম। জি। আলহামদুলিল্লাহ যে আপনারা এই নিউজটা করেছিলেন, জি, আপনাদেরকে ধন্যবাদ এই দেন। নিউজের পর আমাদের অনেক বিরুদ্ধে ধন্যবাদ। একজন মেজর শাহ আলম, মানে অবসরপ্রাপ্ত মেজর শাহ আলম রেডি, আমরা যতটুকু আমরা পরে বুঝতে পারছিলাম ডিজিএফআই মামলাটা করেছিল। যাই হোক, এই মামলা আমরা ফেস করছি, কোনো সমস্যা না। কিন্তু এই নিউজ করার আমরা সম্ভবত জানুয়ারির 1 তারিখ, 12 সালে জানুয়ারির 1 তারিখ আমরা নিউজটা করছিলাম। এই নিউজ করার 7-8 দিন পর, 9 তারিখ, জানুয়ারি 9 তারিখ, আমি যদি ভুল না করি, সেনা সদরে একটা মানে জি প্রেস কনফারেন্স করছিল। এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে সেনা সদর এইভাবে প্রেস কনফারেন্স করে না। এবং প্রেস কনফারেন্স করে আমাদের নিউজের ব্যাপারেও তারা জি সরাসরি জি। খুব থ্রেটমূলক কথাবার্তা বলছিল, যেটা আমরা প্রতিবাদ করছি মানে ওই দিনই। তো এইটাখানে একটা তারা একটা বলতে চাইছিল যে একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, মানে এই সেনা অভ্যুত্থানটা তারা মানে এই ব্যর্থ করছে। তো এইটা কি মানে আসলে কি সেনা অভ্যুত্থানের কোনো চেষ্টা ছিল আপনাদের ওই? জি, এই ব্যাপারে যেটা বলবো আমি, যে আসলে ব্যাপারটা ছিল একটু আগে যে আমি ঘটনাগুলো বললাম, যে বিডিআর ইনসিডেন্টের পরে এবং ওভারঅল ইন্ডিয়ান এই আধিপত্যবাদ বাংলাদেশের উপর যেটা জেঁকে আছে, যেসব অফিসাররা এগুলা মেনে নিতে পারে নাই তাদেরকে ধীরে ধীরে আর্মি থেকে আউট করা হচ্ছে। তো আমরা কেউ কেউ, আমরা অনেকে ভাবতেছিলাম যে কিভাবে এই ভারতীয় প্রক্সি গভর্নমেন্ট থেকে এই দেশের মানুষকে, এই দেশের স্বাধীনতাকে আবার উদ্ধার করা যায়। সোজা কথা এটা, আমাদের সেই হারানো স্বাধীনতা কিভাবে ফিরে পাওয়া যায়। যেটা হচ্ছিল যে আমাদের স্বাধীনতাটা ডিজিটালি চুরি হয়ে গেছিল। যদি বাইরের একটা আর্মি, সে ইন্ডিয়ান আর্মি যদি ফিজিক্যালি এসে বাংলাদেশ দখল করে, তখন তো সবাই বুঝে যে হ্যাঁ এটা আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে, চুরি হয়ে গেছে, অথবা স্বাধীনতা হরণ হয়ে গেছে। কিন্তু যেটা ডিজিটাল চুরি হয়ে গেছিল সেটা আসলে সবাই বুঝা ভেরি ডিফিকাল্ট ছিল। এখন অবশ্য আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেছে। তো আমি বলবো যে যেটা বলা হতো যে বাংলাদেশকে, যে এটা একটা ডিজিটাল বাংলাদেশ ছিল, আমি বলবো অ্যাকচুয়ালি ইট ওয়াজ ডিজিটালি ইন্ডিয়া। যেহেতু একটা প্রক্সি গভর্নমেন্ট ছিল, আমরা এতদিন ডিজিটাল ইন্ডিয়া ছিলাম। 36 জুলাই পরে আবার আলহামদুলিল্লাহ আমরা অরিজিনাল বাংলাদেশ হয়েছি আল্লাহ রহমতে। সো আমাদের যাদের এই চিন্তা ভাবনা এবং দৃঢ় সম্পর্ক ছিল, বা দৃঢ় সংকল্প ছিল যে আমরা এই দেশটাকে কিভাবে আবার মুক্ত করতে পারি এই এই হেজিমনি থেকে, কিংবা এই আগ্রাসন থেকে। কারণ সরাসরি ভারতীয় একটা প্রক্সি সরকার চালাচ্ছে, ভারতের সমস্ত প্লেনেই কাজ হচ্ছে, এটা বোঝা যাচ্ছিল, এবং ভিডিও ইনসিডেন্টের মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার। সো তখন যেটা হয় যে ডিজিএফআই এবং র মিলে একটা বড় স্টিং অপারেশনেরও চিন্তা করে। এমনি তো আমরা ফার্মলি ডিটারমাইন্ড ছিলাম, আমরাও চিন্তা ভাবনা করছিলাম এবং দেশপ্রেমিক ছিলাম। নতুন, সরি, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওই ডিজিএফআই যেটা বলতেছিলেন যে তারা একটা মানে খুব। তারা একটা স্টিং অপারেশন প্ল্যান করে যে বাকি যে সকল অফিসাররা আছেন যারা দেশপ্রেমিক এবং যারা টাকার জন্য বিকিয়ে যাবে না, যারা আপনার হানি ট্র্যাপে পড়ে যাবে না, ইন্ডিয়ান হানি ট্র্যাপে পড়ে যাবে না, এরকম অফিসারদেরকে আউট না করলে তো তারা বাংলাদেশকে এই যে 15 বছর যে শাসন সেটা তো করতে পারতো না, তাই না? হম হম হম। বিডিআর ইনসিডেন্টের সেই অফিসারদেরকে যদি তারা নৃশংসভাবে হত্যা না করতো, তাহলে তো এতদিন তারা এই ইন্ডিয়ান এই এজেন্সিটা রান করতে পারতো না বাংলাদেশের ভিতরে। হম সো হম। সেই স্টিং অপারেশনের মাধ্যমে তারা অনেক অফিসারকে, প্রায় 70 থেকে 80 জন অফিসারকে অপারেশনে মানে ফাঁসিয়ে দেয়, তাদের এই ফাঁদের মধ্যে ফেলে। তো আমি আমি আমরা 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 তো আসলে একসাথে 10-15 জন খুব বেশি অফিসার ছিলাম না, আমরা যারা চিনতাম এমআইএসটি তে যারা ছিলাম, কিংবা এর বাইরে আমার আমার সাথে যাদের পার্সোনালি কন্ট্যাক্ট ছিল। কিন্তু এই স্টিং অপারেশনের মাধ্যমে তারা বাকি সকল অফিসারদেরকে আপনার এই ফাঁদের মধ্যে ফেলে। একসময় তারা আমাদেরকেও আসলে, আমার ইউনিটের একজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফ। আমাদের কিন্তু 26 বেঙ্গলের প্যারেন্ট অফিসার, তো ইউনিট অফিসার হইলে যেটা হয় যে আলাদা একটা বিশ্বাস এবং ইয়ে থাকে। তো উনার মাধ্যমে আমাদের সাথে উনি মানে ওরা কন্ট্যাক্ট করে আর কি। এখন আমি শিওর না যে উনি নিজে সেই প্লটের অংশ কিনা, উনি নিজে যদিও এটা নিয়ে বেশ কথা আছে, আমি এখনই মানে, বাট আমি বেশ সন্দিহান আর কি আসলে জিনিসটা কি হয়েছে। তো উনি নিজে সেই সেই ডিজিএফআই পরিকল্পনা এবং রয় পরিকল্পনার পার্ট হিসাবে উনি কাজ করছেন, নাকি উনি নিজে ফেঁসে গেছেন আমরা জানি না। তো ফাইনালি যেটা হয়েছে যে এই স্টিং অপারেশনের কারণে ওরা অনেককে ফাঁসাই দিছে, এবং
এই স্টিং অপারেশনের পরে বাকি সব অফিসারদেরকে যখন ওরা কল করে, তখন কিন্তু আমাকেও লগ এরিয়াতে কল করে। যখন আমি দেখলাম যে আমাদেরকে কল করতেছে, তখন আমি মনে করলাম যে না, এইভাবে ওদের হাতে আমরা সবাই আউট হয়ে যাওয়া উচিত হবে না, বরং জিনিসটা আমরা ওপেন পাবলিকে নিয়ে আসা উচিত। আলটিমেটলি আমরা কিছু করতে পারিনি, আমাদের ফার্ম ডিটারমিনেশন ছিল, ইচ্ছা ছিল। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে দেশকে কিভাবে কি করা যায়, কিন্তু সেটা তো করতে পারি নাই ওদের এই স্টিং অপারেশনের কারণে, কিংবা আমরা নিজেরা তখনো ভারতীয় আধিপত্যবাদটাকে সেই পরিমাণ বুঝতে পারি নাই। আমরা নিজেরাও তখন ইয়াং ছিলাম, তাদের পাওয়ার অনেক বেশি ছিল। আলটিমেটলি আমরা ফেল করছিলাম, হুম হুম হুম। তেমন কিছু করতে পারি নাই। আল্লাহরই ইচ্ছা, এটা পারি নাই এটা ফাইনালি। বাট এইভাবে আর কি তারা যেহেতু তারা এটা ফেল করছে, এবং আমি যেটা করছি আমি মিডিয়াতে আনার কারণে তারা বাধ্য হয়েছে যে এই এই সংবাদ সম্মেলনটা করে এটা জানাইতে যে, তখন মানে পুরো দোষটা আমাদের বাকি সব অফিসারদের উপর দেওয়ার চেষ্টা করছে আর কি। হয়তোবা আমি এভাবে মিডিয়াতে না আনলে ওরা এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হইতো না। হুম হ্যাঁ, হুম। মিডিয়াতে আনার কারণে তারা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়। এবং যদিও তারা তখন নামটা দেয় যে আমাদের মানে এতজন অফিসার ইনভলভ ছিলেন, আসলে বেশিরভাগ অফিসারদেরকে তারা এই অপারেশনে মানে তাদের নিজেরাই ফাঁদ ফেলে ফাঁসায় দিছে আর কি ব্যাপারটা। তো ফাইনালি আমি বলবো যে এইখানে মানে পুরো জিনিসটা ঘটনা এখন আমার নিজের কাছে একটু ঘোলাটে আছে, কারণ আমি আমার সাথে সকল অফিসারদের সাথে আমার সব অফিসারদের সাথে যোগাযোগ হয় নাই। তো দেখে বলে যে কোনো ঘটনার পরে বিস্তারিত পর্যালোচনা করার সুযোগ এখনো হয় নাই। তো আমি বলবো যে আমাদেরও ফার্ম ইচ্ছা এবং ইয়ে ছিল দেশকে মুক্ত করার। এট দ্য সেম টাইম রয়ের পরিকল্পনায় ডিজিএফআই নিজেও একটা স্টিং অপারেশন চালায়, যেটা মেজর সুমন উনি এই যে কনক সার্ভার ভাইয়ের চ্যানেলে এসে একটা আলাপ করছেন। সো এইটার সাথে আমাদের যে পরিকল্পনা কিংবা ইচ্ছা ছিল সেটার সাথে সম্পর্কটা কি, সেটা আসলে যাচাই বাছাইয়ের আরো ব্যাপার আছে। সো এই মুহূর্তে আমি আর ফার্দার কোনো কিছু কনফার্ম না আর কি, আর কোনো কিছু বলার মতো। সো আচ্ছা আচ্ছা ফাইনালি এটা আর কি যে ছিল, এবং তাদের এই সংবাদ সম্মেলনের কারণটাও ছিল এটা। আচ্ছা জি, আচ্ছা। ধন্যবাদ। মানে এটা এটা ফর্মাল কোনো অভ্যুত্থানের কোনো চেষ্টা ছিল না আর কি? অভ্যুত্থানের চেষ্টা, আমরা তো মেন্টালি তো রেডি ছিলাম দেশের জন্য জীবন দিব, অফকোর্স। হ্যাঁ, আচ্ছা কিন্তু এট দ্য সেম টাইম ডিডিএফআই এবং রয়ের তরফ থেকে পাশাপাশি একটা যেটাকে বলে ফাঁদ বা স্টিং অপারেশন চলতেছিল। সো দুটার মধ্যে কোন জায়গায় কলিশন হয়ে গেছে, কোন সময় জিনিসটা আটকায় গেল কিংবা আমাদেরটা নস্যাৎ হয়ে গেল, আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা, এটা আসলে আমি এখনো শিওর না, এটা আরো যাচাই বাছাই করার বাকি আর কি, কারণ আমি এখনো এনাফ ইনফরমেশন জানি না, বাকি সবার সাথে যোগাযোগ নাই। আচ্ছা, এটা আর বুঝতে কি। পারছি। যে ঘটনাগুলো মানে ঘটতেছিল ওই সময়ে, তো এর পর থেকে তো আপনি আত্মগোপনে, তো আত্মগোপনের পরে আপনার জি বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয় যে আপনি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, যে বিভিন্ন আনসারুল্লাহ বাংলা টিম আরো বিভিন্ন জঙ্গি জি সংগঠনের নাম বলা হয়, যেগুলোতে আপনি প্রশিক্ষণ, কোনটাতে বলা হয় আপনি এটার মানে মাস্টার মাইন্ড মাস্টার। লিডার লিডার, কোনটাতে বলা হয় আপনি প্রশিক্ষণদাতা। তো এই বিষয়ে আপনার আসলে মানে বক্তব্যটা কি? আসলে কি আপনি ওগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন? মানে যেটা আপনার বিরুদ্ধে প্রচার করা হয়েছে আর কি, প্রচার করা হয় সরকার আচ্ছা। মানে বড় বাংলাদেশে বড় বড় জি জি অপারেশনের, মানে অপারেশন না বলুন, পরিকল্পিত কিছু ঘটনা, মানে আমরা আমাদের পত্রিকা ইতিমধ্যে আসছে, জাহাজবাড়ির একটা ঘটনা আপনি অনলাইনে দেখছেন কিনা জানি না, আমরা প্রকাশ করছি যে জি এটা, জি জি মানে আমরা দেখছি। ফাইন্ড আউট জি করছি যে এটা ডিবিতে তারা ছিল, ডিবির থেকে নিয়ে তাদেরকে এক জায়গায় আটকায় মাইরা বলছে যে তারা জঙ্গি মারছে, জি এই ধরনের প্রচারণা ছিল। তো আমরা ওই হোলি আর্টিজানের ঘটনাটাও জি আমরা জি ইনকোয়ারি করার পর্যায়ে আছি। তো এই অবস্থার মধ্যে সবগুলোর সাথে কিন্তু আপনাকে জি হোলি আর্টিজানও আপনাকে সম্পৃক্ত মানে করছে তারা। জি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটাকে পুরোটাকে যদি মানে এক কথায় বলা যায় যে বিগত মানে ভারতীয় হেজিমনি, ভারতীয় আধিপত্যবাদ প্লাস বিগত ফেসিস্ট প্লাস প্রক্সি সরকার, এই দুইটার কমন একটা কার্ড ছিল জঙ্গি কার্ড, যেটা ওয়ার অন টেররের কার্ড, যেটা দিয়ে আমেরিকা প্লাস ওয়েস্টার্ন অন্যান্য দেশের কাছে সে তার একটা লেজিটিমেসি গ্রহণযোগ্যতা বাড়াইতে চাইতো। এট দ্য সেম টাইম বাংলাদেশে ইসলামিক যে কোনো যত রাজনৈতিক দল আছে তাদেরকে যেন চাপে রাখতে পারে, এটা ছিল তাদের একটা কৌশল। যত বেশি জঙ্গি মারতে পারবে তত বেশি ইসলামিক দলকে চাপে রাখতে পারবে, কারণ ইসলামিক দল সে জামাত ইসলামী অথবা হেফাজত ইসলামী অথবা অন্যান্য যে কোনো দল, তাদেরকে বলতে পারবে "এই তোমরা মনে হয় জঙ্গি", এটা বলে তাদেরকে একটু টিপ ডাউন করা, যেটাকে বলে আর কি, তাদেরকে আটকায় রাখা ইজি। সো এটা ছিল তাদের মূল স্ট্র্যাটেজি। এখন আমার ব্যাপারে শুরু থেকেই কিন্তু এই এই দাবি দেওয়া শুরু হয়েছে, এবং আপনি খেয়াল করলে দেখবেন এক এক সময় এক একটা দাবি আসছে। এবং রিসেন্টলি আপনি দেখেন এই যে এই কয়েকদিন আগে প্রবাবলি দু এক উইকের মধ্যে আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা রিপোর্ট আসছে। হ্যাঁ,
হুম হুম। বাংলাদেশের টেরোরিজম সিচুয়েশনের উপর। সেখানে তাদের একটা কমেন্ট ছিল যে however the government frequently conflated political opposition with terrorism। তো এটা ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট খুব ক্লিয়ার যে আমাদের বিগত ফেসিস্ট সরকার তাদের রাজনৈতিক বিপক্ষ যে কেউ থাকে তাদেরকে আপনার জঙ্গি তকমা কিংবা টেরোরিস্ট বলে ফেলা এটা খুব ইজি। জি জি শুরুতে যখন আপনার সেই আর্মি যে ইয়েটা হলো, আপনার প্রেস কনফারেন্স যেটা হলো আর্মি হেডকোয়ার্টারে, সেখানে কিন্তু শুরুতে আমার সাথে হিজবুত তাহরীরের ট্যাগ দেওয়া হয়। জি জি ঠিক জি আছে। এবং আপনি দেখবেন তখনকার আমার কাছে নিউজের রেফারেন্স আছে আছে সেখানে দেখবেন টাইম ম্যাগাজিনে টাইমে লিখছে যে যে এটা ছিল হাসিনার জন্য একটা কনভিনিয়েন্ট ব্যাট, যেটা দিয়ে সে তার ইসলামিক অপোনেন্ট যারা ছিল তাদেরকে খুব সহজে বাড়ি দিতে পারতো। যে ইসলামিক দলগুলো প্রবাবলি এই এই অপারেশন এই সম্ভাব্য অভ্যুত্থান করানোর চেষ্টা করছে, এইটা বলে বিভিন্ন ইসলামিক অপোজিশন যারা আছে তৎকালীন ছিলেন যারা, তাদেরকে এটা করতে পারতো। এটা টাইম ম্যাগাজিনও বুঝতে পারছে। ঠিক আছে। জি জি সেম দেখেন আপনার অবজারভার বিডি, মানে অবজারভার, বাংলাদেশ অবজারভার, তাদের একটা আর্টিকেলের হেডলাইন হচ্ছে এরকম যে মেজর জিয়া লিডার অফ আনসারুল ইসলাম অর হিজবুত তাহরির। তারা কনফিউজড, জি গভর্নমেন্ট জি এক একবার এক একটা বলতেছে আমার নামে, সো তারা নিজেরা একটা আর্টিকেল লিখতে বাধ্য হয়েছে আসলে সে কোন দল, এরকম একটা অবস্থা। জি জি এদিকে দেখেন দ্য গার্ডিয়ান ওই সময় আমাদের ওই ওই ইভেন্টের পরে যখন সেই সংবাদ সম্মেলনটা হইলো, তখন গার্ডিয়ান একটা ওইটার উপরে ইয়ে লিখছে, পোস্ট ইয়ে লিখছে, তারা লিখছে যে ইট ইজ নট ক্লিয়ার ওয়াই দ্য alleged group of participants are being described as having extreme religious views। গার্ডিয়ান কনফার্ম না কেন তাদেরকে যে এক্সট্রিম রিলিজিয়াস ভিউজ বা তারা মৌলবাদী কেন বলা হচ্ছে, এটা ক্লিয়ার না। কারণ গার্ডিয়ান বুঝতেছে যে এটা হচ্ছে সেই ওয়ার অ্যান্ড টেরর কার্ড, সেই জঙ্গি কার্ড এটা খেলা হচ্ছে, তো তারা ডিপ্লোমেটিক্যালি লিখছে আর কি। একই এক্সাম্পল দেখেন আমাদের কর্নেল হাসিন স্যার বীর প্রতীক, উনাকে কিন্তু আলটিমেটলি জঙ্গি ট্যাগ দিছিল ওরা। কারণ উনি খুব ক্লিয়ারলি মিডিয়াতে জানাইছেন যে উনি সে সময় রয়ের সাথে কাজ করতে চান নাই, এই কারণে উনারা আলটিমেটলি উনাকে গুমো করে এবং জঙ্গি ট্যাগ দেয়। ইভেন আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে যারা ইয়ে ছিলেন তাদেরকেও একই জঙ্গি। সো বাংলাদেশে এটা একটা কমন ইয়ে ছিল, এবং এটার ফাইনাল কনক্লুশন বলা যায় যে দেখেন ছাত্র ভাইয়েরা যে একটা স্লোগান দিত যে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি, এটা খুবই ইন্ডিকেটিভ একটা স্লোগান। সো যারাই আপনার ফেসিবাদের পক্ষে ইন্ডিয়ার গোলামি করবে তারা হচ্ছে খুব ভালো, তারা সুশীল এবং সঙ্গী। আর যারাই পা চাটবে না, ইন্ডিয়ার গোলামি করবে না, যারাই আপনার ওই টাকা পাচারের সাথে সাপোর্ট দিবে না, যে কোনো অবৈধ কাজকে সাপোর্ট দিবে না, তারা সবাই জঙ্গি। এটা ছিল আপনার বিগত রিজিমের ইয়ে। আর আরেকটা যেটা কারণ আমাকে বারবার এই ট্যাগ দেওয়া, এটা আমি আগেও একটা ইয়েতে বলছিলাম যে আমি যেহেতু মিলিটারিতে ছিলাম, আর্মিতে ছিলাম, সো একজন আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায় তাহলে পুরো আর্মিকে কিন্তু ব্যাচ ডাউন করা যায়। আর্মি অফিসার যারা আছেন ভিতরে এবং সৈনিক যারা আছেন তারা যেন ধর্মীয় প্র্যাকটিস গুলো করতে না পারেন, নামাজ রাখা, নামাজ পড়া, রোজা রাখা কিংবা দাড়ি রাখা, এইসব বেসিক ধর্মীয় আচরণ এবং ধর্ম পালনের কাজগুলাকে একটা নেগেটিভলি কিন্তু দেখা হইতো সবসময় বিগত 15-16 বছর। এখনো এটা কতটুকু আছে আমি জানি না, একটা লেভেলে আছে প্রবাবলি। সো এটাকে নেগেটিভলি লাইটে নেওয়া খুব ইজি, যত বেশি আমাকে বেশি করতে পারবে মিডিয়াতে তত বেশি আপনার আর্মির ভিতরে বিভিন্ন ইউনিটে দেখা যেত। আমি এটা শুনছি পরবর্তীতে বিভিন্ন অফিসারদের, কোনো কোনো অফিসারদের থেকে শুনছি যে কেউ একটু রিলিজিয়াস মাইন্ডেড হইলেই, কেউ একটু দাঁড়িয়ে রাখতে চাইলেই সবাই, অনেকে এই কথাটা বলে তুমি কি তাইলে সেই মেজর জিয়ার মতো হবা। মানে এটা একটা সুন্দর একটা ট্যাগ হয়ে গেছে, ইজি একটা প্রে যেটাকে বলে। এটা দিয়ে অন্য সকল মানুষকে ধর্মীয় আচার আচরণ থেকে তো যেটা বলতেছিলাম যে এটা একটা ইসলামোফোবিয়ার বা ইসলাম ভীতি ক্রিয়েট করার একটা ওয়ে, যে আর্মি অফিসার একজন দুইজন কিংবা একাধিক আর্মি অফিসারকে যদি জঙ্গি হিসেবে ট্যাগ দিয়ে কন্টিনিউয়াস মিডিয়াতে আনা যায় এবং এক একবার এক এক দলের ইয়ে করা যায়, তাই এটা খুব ইজি ইমপ্যাক্ট, বাইরের ইসলামপন্থী সকল দলগুলাকেও নিয়ন্ত্রণে রাখা সহজ, আর আর্মির ভিতরে আর্মি অফিসার এবং সৈনিক যারা আছেন তাদের ধর্মীয় আচার আচরণকেও নিয়ন্ত্রণ করা খুব সহজ, এবং তাদেরকে একটা ইসলাম ভীতিতে রাখা যায়। তোমরা বেশি কিছু করলে, তোমরা নামাজ পড়লে, রোজা রাখলে, তোমাদেরকে কিন্তু ওই মেজর জিয়া কেসে ফালাই দিব। এটা খুব ইজি ওদের জন্য ছিল। সো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিরক্ষা স্তম্ভ যেটা আমি বলি, যে আমাদের দেশের মানুষের ইসলামী মূল্যবোধ এবং এট দ্য সেম টাইম সেই দেশপ্রেমিক এবং ধর্মপ্রাণ সেনাবাহিনী দুটাকেই কিন্তু উইক করা যায় এই জঙ্গি ট্যাগ বা ওয়ার অন টেররের বয়ানের মাধ্যমে। এইটাই বিগত 16 বছর প্লে হয়েছে এবং এভাবে আমার উপর কন্টিনিউয়াসলি একটার পর একটা
ট্যাগ দেওয়া হয়েছে আর কি, এবং প্রত্যেকটা ঘটনায় খুব ইজিলি আমাকে মূল প্ল্যানার, তার নির্দেশে, তার অনুপ্রেরণায় এক্সেট্রা এক্সেট্রা বলে দেওয়া হয়েছে। এগুলো বলা খুব সহজ, কিন্তু যারা এখন বলছিল এগুলা তারা সবাই এখন নিজেরাই পালায় আছে অথবা জেলের ভিতরে। সো এটা আল্লাহর আরেকটা বিচার বলা যায় আর কি। জি, over to you. আচ্ছা আচ্ছা। আপনার সাথে যারা মানে মানে ওই তথাকথিত যে মানে অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে আপনারা ইসলামিক মানে এই একটা অভ্যুত্থান করতে চাইছেন ইসলামের পক্ষে, মানে ইসলামের পক্ষে একটা অভ্যুত্থান করতে চাইছিলেন, যে তাদের যে অভিযোগটা আপনাদের যে যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ, তারা কি পরবর্তীতে মানে চাকরি করতে পারছিল না, নাকি তাদেরকে সবাইকে ইয়ে করছিল? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? 60-70 জনকে তো ক্লোজ করা হয়। প্রথমে 60-70 জনকে ক্লোজ করা হয়, তাদের অনেকেই পরে প্রমোশন হয় নাই, আর 5-6 জনের প্রবাবলি তখন জব থেকে আউট করে দেওয়া হয় আর কি। জব থেকে তখন আউট করে দেওয়া হয়। আর ইসলামিক অভ্যুত্থানের যে কথাটা বলা হয়, আসলে প্র্যাকটিক্যালি এটা তো ইসলামিক অভ্যুত্থান কিভাবে হবে বাংলাদেশের, মানে মানে ধর্মপ্রাণ যে কোনো মুসলিম মানে ধর্মপ্রাণ যে কোনো মুসলমান তো বাংলাদেশে কখনো ভারতীয় আধিপত্য মেনে নিবে না, তো সেটার বিরুদ্ধে কাজ মানেই ইসলামী অভ্যুত্থান। ব্যাপারটা তো এটা ওদেরই ক্লেম আর কি, ওদের সেই জঙ্গি কার্ডেরই এক্সটেনশন, যে এইরকম একটা মন মানসিকতা সম্পন্ন অফিসারদেরকে, যারা দেশপ্রেমিক, যারা যারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আম, কাজ করবে, যারা টাকা পয়সা কিংবা প্রমোশনের জন্য বিকাশ যাবে না কিংবা হানি ট্র্যাপে পড়ে যাবে না, তাদেরকে আউট করার তো একটা ওয়ে লাগবে। তো সেই ওয়েটা হচ্ছে তাদেরকে ইজিলি এভাবে ফাঁসায় দেয় যে এরা সবাই ছিল ইসলামিক একটা অভ্যুত্থান করার চেষ্টা করছিল, এটা বলে দেয় আর কি। এটা খুব ইজি লোকজনকে ফাঁসানোর জন্য। আপনার মানে বিরুদ্ধে এই যে অভিযোগ, আপনার বিরুদ্ধে তো অনেকগুলা মামলা মনে হয় বাংলাদেশে পেন্ডিং, দু একটা মামলা বোধহয় রায়ও হয়েছে। মানে এই বিষয়ে আপনার মানে জি জি। প্রতিক্রিয়া বা আপনার অনুভূতিটা কি? এখন মামলা তো আসলে তারা কতটা যে দিছে এটা বেশ ডিফিকাল্ট। তার মধ্যে হচ্ছে আমি মিউট করে আবার আসলে sorry। তারা তো মানে আগের প্রশ্নের ইয়েতে আমি একটু আবার বলি যে একটার পর একটা মামলাতে তো দিছেই। আমি মানে সরি, আপনার প্রশ্নটা কাইন্ডলি আবার একটু রিপিট করলে ভালো হবে, তাই না, আমি একটু প্রশ্নটা হইলো যে, ভুল করে গেছি। না বুঝছি, প্রশ্নটা হইলো যে আপনার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা পেন্ডিং, বেশ কয়েকটা মামলায় হয়তো রায়ও হয়েছে আমরা যতটুকু জানি, যে আপনার বিরুদ্ধে কোনোটাতে তো জি জি সেন্টেন্স, কোনোটাতে জি। মানে এরকম রায়ও হয়েছে। তো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। বিষয়ে এখন আপনার অনুভূতি কি, মানে আপনার মানে আপনার প্রতিক্রিয়াটা কি? তো যেটা বলতেছিলাম যে তারা তো বেশ কিছু সাজানো মামলায় আমার নাম জড়িয়ে দিছে, এবং এগুলাতে খুব এক্সপার্ট ছিল বিগত অ্যান্টি টেরোরিজম বিভিন্ন ইউনিট প্লাস সিটিডিসি তে যারা ছিল, তারা নিজেরা এখন পালায় আছে, এবং তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যা, বিচার বহির্ভূত বিভিন্ন হত্যার মামলায় তারা নিজেরাই আইদার বন্দী আছেন অথবা ইয়ে এনিওয়ে। তো আমি আইনগতভাবে তো স্টেপ নিব ইনশাআল্লাহ, মানে এই আইনিভাবে লড়াই চলবে। পাশাপাশি আমাদের বর্তমান সরকার কিন্তু একটা আপনার রাজনৈতিক মামলা রিভিউ কমিটি একটা ফর্ম করছে। তো জি জি। সেখানে আমি আমার আইনজীবীর মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ডিটেলস দেখাইছি আপনাকে। একটু একটু শর্টে বলি জিনিসটা আসলে মানে কিভাবে। সো মানে আমার মামলাটা যে রাজনৈতিক মামলা, সেটা আমি ডিটেলস সেই অ্যাপ্লিকেশনে ক্লিয়ার করছি আর কি, যে কেন কিভাবে আমার মামলাটা রাজনৈতিক মামলা। আচ্ছা আচ্ছা। তার মধ্যে যদি কয়েকটা জাস্ট শর্টে, যদি একটা তো অনেক বড় অ্যাপ্লিকেশন, পুরোটা আমি আপনাকে এখানে হয়তো বা বলা উচিত হবে না, সময় অনেক না বেশি বলো। চলে যাবে। তো জি জি জি। শর্টে যদি বলি, দেখেন আহ, যেমন ধরেন তারা আমাকে বলছে যে আমি হচ্ছে এবিটি এর, মানে অনেকগুলো মামলাতেই দেয়া আছে যে এবিটি লিডার হিসাবে আমি, আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর লিডার হিসেবে আমি এটা করছি, এরকম একটা কথা অনেক সময় বলছে। অথচ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন নেত্রা নিউজের তাসনিম খলিল সাহেব, উনি কিন্তু অনেক আগে পোস্ট দিয়ে রাখছেন যে, ওনার ফেসবুকের পোস্ট পাবেন, আমি আমার কাছে স্ক্রিনশটও আছে, যে আনসারুল্লাহ বাংলা টিম নামে আদৌ কোনো সংগঠনই ছিল না, হুম, যেটা নাই সেটাকে আওয়ামী লীগ সরকার কি করে নিষিদ্ধ করলো, এটা একটা অমীমাংসিত প্রশ্ন। ঠিক একইভাবে কিন্তু তাসনিম খলিল সাহেব এনটিভিতে একটা সাক্ষাৎকার দিছিলেন বেশ আগে। উনি বলছেন সেই সাক্ষাৎকারে যে ডিজিএফআই নিজে জঙ্গি সংগঠনকে হারবার করতো, মানে তারা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাজায় রাখতো, সোজা কথা। হুম, হুম, এবং রিসেন্টলি আমি দেখলাম, মানে আমি জাস্ট পলিটিক্যালি যে জঙ্গি মামলাগুলো সাজানো হয় সেটা কয়েকটা এক্সাম্পল বলতেছি, আর আপনারা অলরেডি ভালো জানেন, আপনি নিজেই এটার উপর এক্সপার্ট, তাও আমি জাস্ট দর্শকদের সুবিধার জন্য বলতেছি। হুম, দেখেন যে এই যে চ্যানেল 24 একটা রিসেন্টলি একটা ইয়ে করছে যে জঙ্গি বিরোধী অভিযানের নামে সাজানো হয় নাটক। হুম, হুম, সেখানে দেখেন আইজিপি নূর মোহাম্মদ সাহেব, উনি এক্স আইজিপি, উনার একটা ইয়ে নিয়ে আসছে স্টেটমেন্ট,
উনি সেখানে বলছেন যে অনেকগুলোই হয় জঙ্গি বিরোধী অভিযান যেগুলো ছিল অনেকগুলি ছিল নাটক। সো দিজ আর দ্য কেস। এবং আপনারা রিসেন্টলি যে জাহাজবাড়িতে যে ঘটনাটা ঘটলো এবং ডিবি থেকে তুলে নিয়ে যে সাধারণ লোকজনকে যে এভাবে হত্যা করা হলো, সেটা আপনারা খুব ডিটেলস দেখাইছেন এবং দেশের মানুষ এগুলা দেখছেন। একইভাবে দেখেন মুক্তাদির রোমিও, উনি একজন সাংবাদিক, হচ্ছে বাংলা আউটলুকে লিখেন। উনি আগে নিউজে ছিলেন প্রবাবলি। উনি হুম হুম একদিন উনার ফেসবুকের একটা পোস্ট আমি বলতেছি, উনি লিখছেন যে আমি মনিরুল ভাইকে, দ্যাট বিখ্যাত মনিরুল সাহেব আর কি, হুম মনিরুল জি। ইসলাম ভাইকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিম নামটা কোথায় পেলেন? কোন এক্সট্রিমিস্ট গ্রুপ হলে তো তাদের নেগেটিভ থাকে, ম্যানুয়াল থাকে, আমরা যেমন জামাতুল মুজাহিদিনের পাই। উনি বললেন এটা তো মিডিয়ার দেয়া নাম। এই পোস্টের আরো অংশ আছে, সেটা রিলেভেন্ট না দেখে আমি এখানে আনি নাই। সো দেখেন, এই ওনারা নিজেরাই আসলে ওরা মানে প্রিভিয়াস প্রিভিয়াস মানে পুলিশ কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন নিজেরাই বিভিন্ন সময় এইগুলা যে নিজেদের সাজানো, এবং এক্স আইজিপি রা বলতেছেন। আর শহীদুল সাহেবের সেই বিখ্যাত বইয়ের বিখ্যাত উদ্ধৃত মনে আছে যে শেখ হাসিনা নিজে ওনাকে বলছেন যে গণভবনের এত পাশে, মানে গণভবনের অনুষ্ঠানে ওনাকে নেওয়ার পর উনি বলছেন যে আমার এত কাছে এসে এই জঙ্গি নাটক না করলেও পারতে। হুম হুম সো এটাই আর কি বোঝা যায় যে মানে একটা করে একটা সাজানো। তারপরেও দেখেন, শুধুমাত্র এটা তো গেল যে ওভারঅল সিনারিও, আমি বললাম যে কন্টিনিউয়াস সাজানো মামলা এবং সাজানো বিভিন্ন ঘটনা ঘটছে। এর বাইরে আপনি দেখেন আমাদের আম, যেটাকে বলে যেসব ইনসিডেন্টে আমার নাম সাজানো হয়েছে, ঠিক আছে, স্পেশালি আমি বলবো স্পেশালি আমি বলবো যে ভিকটিম ফ্যামিলি যারা ছিলেন, হ্যাঁ, তারা নিজেরা কিন্তু এইসব মামলার আপনার যেটাকে বলে যে ইনভেস্টিগেশন নিয়ে প্রচন্ড ভাবে আপত্তি তুলছেন। যেমন ধরেন মিস্টার অভিজিৎ রায়, উনার ওয়াইফ, হ্যাঁ, বন্যা আহমেদ, উনি আপনার বিবিসি নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন 2019-এ, হ্যাঁ, 2019-এর ফেব্রুয়ারিতে। এই সাক্ষাৎকারটার হেডিংটা হচ্ছে, নিউজ হেডিংটা হচ্ছে, ওরা যে নাটক করেছে সেটা না করলেও আমি অবাক হতাম না। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে পুরো ঘটনাটা উনি উনি নিজে একটা ভিকটিম ফ্যামিলি, উনি নিজে পার্সোনালি ভিকটিম। উনি পুরো এই ইনভেস্টিগেশন প্রসেসটাকে কিভাবে দেখতেছেন। ওরা উনি বলতে বন্যা আহমেদ বলতেছেন, আমি আসলে সবগুলা কোর্ট পড়লে অনেক টাইম চলে যাবে। উনি একবার বলতেছেন যে আমাদের উপর আক্রমণের পর থেকে একের পর এক গল্প শুনেছি, ও আমরা ধরে ফেলেছি এরাই ছিল আসল আক্রমণকারী ইত্যাদি, কিন্তু কয়েক মাস পরই সেই গল্প বদলে যায়। মানে বারবার ওরা যে স্ক্রিপ্ট চেঞ্জ করছে, হুম হুম একটার পর একটা এক একবার এক একজনকে ইয়ে করছে। ইভেন ওরা যেটা করছে আপনার মোস্ট ইম্পর্টেন্টলি, একজন ব্যক্তি মিস্টার শরীফুল, মুকুল রানা ওরফে শরীফুল নাম, ওনার বাড়ি প্রবলি খুলনার দিকে, হুম ওনাকে 4 মাস আগে আপনার অ্যারেস্ট করে রাখছে এবং ওনার ফ্যামিলি জিডি করছিল। হ্যাঁ, এবং উনি ফোন কল করছিল ওনার ওয়াইফ সেই বাজার থেকে, সেই ভদ্রলোককে ওরা 4 মাস পরে ক্রসফায়ারের নাটক করে মেরে ফেলছে। অথচ উনাকেই আবার পুরস্কার, 6 জনের ছবি সহ পুরস্কার ঘোষণা করছিল যে এরা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের এই জড়িত এরা। এই 6 জনের মধ্যে ফার্স্ট যে ছবি ছিল এটা ছিল এই ভদ্রলোকের। হুম কিন্তু হুম উনাকে 4 মাস আগে অ্যারেস্ট করছে, যেটার জিডি করা আছে, এবং উনার ফ্যামিলি সহ সবাই এটা বলতেছে ওই সময় সবগুলা পেপারে প্রবলি আসছিল। কিন্তু উনাকে ক্রসফায়ার নাটক করার মাধ্যমে ওরা কিল করে ফেলছে। ইভেন আমাদের পিনাকিদা কিন্তু এটার উপর একটা ভিডিও করছিলেন যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে। পিনাকিদা কিন্তু এটার উপর একটা ভিডিও করছিলেন। হুম সো হুম এইভাবে যে লাস্টে মানে একইভাবে বন্যা আহমেদ এটা বলছে যে এই 3 জনকে নিয়ে ওরা যে নাটক করেছে এটা না করলেও আমি অবাক হতাম না। এই 3 জনকে বলতে যাদেরকে অ্যারেস্ট করে দেখাইছে যে ওকে দিজ আর অ্যারেস্টেড এবং তাদের এগেনস্টে আমরা এখন প্রসিকিউট করতেছি, সেটা নিয়ে আর কি। তো একইভাবে আরেকজন ভদ্রলোক উনাকে বলছে যে উনার নাম সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদি, হাদি দুই। সো উনার ব্যাপারে বলছে যে উনি হচ্ছে অন্যতম পরিকল্পনাকারী, এবং উনাকে অনেকগুলো বড় বড় ঘটনায়, এই যে আমার নাম যেসব ঘটনায় জড়াইছে সবগুলো ঘটনায় ওনার নাম রাখছে। অথচ এই ভদ্রলোককে হয় শেষ পর্যন্ত গুম করে ফেলছে অথবা ক্রস ফায়ারে মেরে ফেলছে, আল্লাহ আল্লাহ ভালো জানেন। এই ভদ্রলোককে ওরা বলছে যে জুলহাস মান্নান এবং জুলহাস মান্নানের কিলিং ঘটনায় কেসে নাজিমুদ্দিন সামাদ ও ওয়াশিকুর রহমান বাবু, তারপরে আপনার নীলাদ্রি, নিলয়, ফয়সাল আরেফিন দীপন, এরকম অভিজিৎ রায়, প্রত্যেকটা কেসে উনি ছিলেন একজন, ওদের দাবি অনুযায়ী উনি ছিলেন একজন প্ল্যানার এবং অন্যতম পরিকল্পনাকারী, এটা ছিল ওদের দাবি, একাধিক নিউজে এটা আসছে। হুম হুম অথচ সেই ভদ্রলোককে ওরা
ওই উপরের যে কেসটা বললাম, ওনার নাম কি যেন, শরীফুল। হ্যাঁ, এই ভদ্রলোকের মতো প্রবাবলি আইদার গুম করে ফেলছে, গুম করে এতদিন রাখলে তো নিশ্চয়ই সামনে আনতো, প্রবাবলি ক্রস ফায়ারে হত্যা করে ফেলছে অথবা কিছু একটা করতে। এবং শেষ পর্যন্ত এই ভদ্রলোক এতগুলো কেসের সেন্ট্রাল লিডার, আমাকে যেভাবে নামটা দিছে একইভাবে উনার নামও দিছে, কিন্তু শেষ পর্যন্ত উনার নাম আপনার অভিযোগ পত্র থেকে খারিজ করে দিছে, মানে কেটে দিছে, কারণ ওনাকে খুঁজে পাচ্ছে না। হুম খুঁজে হুম পাবে কিভাবে যদি নিজেরা ক্রস ফায়ার করে মেরে ফেলে, তাহলে তো খুঁজে পাওয়া ডিফিকাল্ট। সো আল্লাহ ভালো জানেন যে এটা ফাইনালি কিভাবে কি করছে। তো প্রত্যেকটা কেস, বড় বড় যেগুলো কেস যেগুলোর উপর আমার রায় হয়ে গেছে, সেগুলোর হইলো দুজন বড় বড় প্লেনার যাদেরকে বলছে তাদের হলো এই কন্ডিশন। তো আপনি এখন বুঝেন তাহলে কেসগুলো কিভাবে সাজানো হয়েছে, এবং বাকি যারা আছে তাদেরকে কতদিন গুম রাখছিল আর কি কি করছিল, এটা তো ওরাই ভালো জানে, এবং যাদেরকে গুম করছিল তারাই ভালো জানেন। এই জন্য আমি লাস্ট একটা অডিও মানে ইয়েতে ইন্টারভিউতে যেটাতে বলছিলাম যে আমি যেটা চ্যালেঞ্জ করতেছি যে যাদেরকে গুম করে অথবা যাদের জবানবন্দিতে আমার নামটা নিয়ে আসা হয়েছে, তাদেরকে ফ্রেশ ভাবে জবানবন্দি নেওয়া হোক, তাইলে আসল সত্যটা বের হবে। কারণ তখনকার অ্যাডমিনিস্ট্রেশন যা ইচ্ছা করছে এটা তো প্রুভড। এবং হুম হুম। বর্তমান সরকার এই কারণেই আপনার পুলিশ রিফর্ম কমিটি করছেন, কমিশন করছেন, এবং জুডিশিয়াল রিফর্ম কমিশন করছেন। এগুলো প্রমাণ যে আগের পুরো কেসটা বা আগের পুরো সিচুয়েশনটা ছিল অ্যাবনর্মাল। সেখানে আপনার ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, এবং সাজানো মামলা ছিল। এই যে মিস্টার তারেক রহমানের জাজকে পিস্তল ধরে জাজ রায় লিখতে বলা হয়েছে, এটা পেপারে আসছে। সো এই ধরনের অ্যাবসার্ড কেস ঘটছে। হুম হুম। সো এখন এই অবস্থায় যদি আমার নামে 10টা মামলা দিছে না 20টা মামলা দিছে, এটা তো আসলে খুব বেশি বড় ব্যাপার না। এই মামলাগুলো থেকে যদি ধরেন গম আপনি ইয়ে পান, খালাস পান, বা আইনগত প্রক্রিয়া বা 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 যেভাবেই হোক, তো আপনার নেক্সট এইম কি, মানে আপনার পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আসলে আমি তো অবশ্যই আমি একজন আর্মি অফিসার ছিলাম, এখনো আমি তো নিজেকে আসি মনে করি। এটা আমি বলছি যে ফাইনালি গভর্নমেন্ট ডিসিশন দিবে আমি আসলে আমার স্ট্যাটাস কি, কারণ আমি এখন নিজের লাইফ সেভ করার জন্য এতদিন থেকে আমি আম, সরে আছি। নিজের সেফটির জন্য আমি বাধ্য। জি জি। কারণ কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখনো আগের সেই ছায়া থেকে মুক্ত হতে পারে নাই। এই যে দেখেন রিসেন্টলি কিন্তু পুলিশের একটা পাসিং আউট প্যারেড কিন্তু অফ হয়ে যায়, কারণ ম্যাক্সিমামই ছিল ছাত্রলীগের এবং যুবলীগের অন্যান্য লোকজন। সো এই অ্যাডমিনিস্ট্রেশন এখনো ক্লিন হতে পারে নাই, কারণ ক্লিন করার প্রসেসটা আছে, বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। হুম হুম সো হুম। আমার লাইফ সেফটির জন্যই আমি দূরে সরে থাকতে বাধ্য ছিলাম। সো হুম। আল্লাহ যদি সুযোগ দেন ইনশাল্লাহ আমি অবশ্যই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই ইন দি লং রান। কারণ হলো আমরা যে শপথ নিছিলাম বিএমএ তে যে দেশের স্বাধীনতার জন্য আমরা নিজেদের জীবন বিপন্ন করে হইলেও কাজ করব, সেটার জন্য আমি মনে করি কাজ করা উচিত। কারণ এই দেশের মানুষ অনেক বেশি মাজলুম এবং মাহরুম। আশেপাশের আমাদের প্রতিবেশী দেশ ভারত এই দেশকে মানে এই বিগত 16 বছর, আমি বলবো সবাই তো অনেকেই বলেন যে হাসিনা এবং তার লোকজন এটা নিয়ে গেছে, আমি বলবো এটা অ্যাকচুয়ালি ভারতের কারণে হচ্ছে। ভারত নিজেদের স্বার্থ আদায়ের জন্য এই প্রক্সি গভর্নমেন্টকে রাখছিল, এবং অর্থনৈতিকভাবে ছোবলা বানায় রাখা হয়েছে। কয়েক লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। তো এই মজলুম এই দেশের জনগণ, মুসলিম জনগণ এবং এই দেশের সকল জনগণই মজলুম, এবং তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে। এই দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করা অন্যতম একটা দায়িত্ব মনে করি। এবং সেটার ওয়ে হচ্ছে, সেটার মূল সূত্র হচ্ছে, বাংলাদেশ বিগত বেশ কয়েক বছর থেকেই দুই ধরনের দাসত্বের মধ্যে ছিল। রাজনৈতিকভাবে ছিল দিল্লির দাসত্বে, আর সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক ভাবে ছিল এবং এখনো আছে, 100% আছে কলকাতার দাসত্বে। এটা বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী স্বীকার করেন, এটা খুব ক্লিয়ার। সো এই দুই দাসত্বের শৃঙ্খল 100% না কাটার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ মুক্ত হবে না। এবং এই সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক যে দাসত্ব আমি বললাম, এইটার আউটকাম হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর ইম্প্যাক্ট করতেছে। এই দেশের আমাদের পরবর্তী প্রজন্মগুলো এটার মাধ্যমে কিন্তু এমন ভাবে বেড়ে উঠতেছে যে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে দেখা যাবে একসময় ইন্ডিয়ার প্রতি মোর বায়াসড হয়ে যাবে, এটা মোর লাইকলি। এই দুইটা আমি বললাম যে দুইটা মূল দাসত্বের শৃঙ্খল, বা যদি বলি যে জিঞ্জির, হ্যাঁ, হুম হুম। শৃঙ্খল ভাঙতে হবে, ঠিক আছে, একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আপনার আমাদের এই সামরিক বাহিনীটাকেও যেটাকে বলে যে একটা বস্তা পচা কলোনিয়াল আর্মি মাইন্ডসেটে আছে আমাদের বর্তমান সামরিক বাহিনী সবগুলোই, আর্মি নেভি এয়ারফোর্স সবগুলোই। তো সেটা ধরেন এখনো সেই ব্রিটিশ কাস্টমস এবং এটিকেটস ফলো করে। কাস্টমস এটিকেটস বলতে ধরেন জীবনাচার, আমি কিভাবে খাবো,
কিভাবে ঘুমাবো, আমার ড্রেস কোড কি হবে, এখানে বাংলাদেশের জীবন এবং আচরণের বহিঃপ্রকাশ কম। বরং এখানে আছে সেই বস্তা পচা ব্রিটিশ আমলের ব্রিটিশ অফিসাররা কিভাবে চলতো, তারা কি ড্রেসিং পরতো, ড্রেস কোড পরতো, তারা কিভাবে টাই করতো, তাদের শু কিভাবে পরতো, সেটা আমরা আমাদের ফলো করতে বলা হয়, এখনো করতেছে আমাদের দেশের অফিসাররা। সো এই বস্তা পচা এইসব কাস্টম সার্টিফিকেট ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের মোট কাছাকাছি যেটা যেটা বাংলাদেশের ন্যাচারাল যেটা, সেটাকে ফলো করা উচিত বাংলাদেশ আর্মির। এবং ওইসব কাস্টম সার্টিফিকেট থেকে বের হওয়া উচিত। এবং এই কারণে একটা হযবল অবস্থা লেগে আছে। একদিকে হচ্ছে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন এবং বুদ্ধিভিত্তিক ভাবে দাসত্ব কলকাতার, আরেকদিকে হচ্ছে সামরিক বাহিনীতে আমাদের অফিসারদেরকে মানে বড় করা হচ্ছে, ট্রেন করা হচ্ছে ব্রিটিশ কাস্টমস এবং এটিকেটস এবং মাইন্ডসেট দিয়ে। এই জন্য আমাদের পুরো দেশের পুরো সমস্ত সিস্টেমকে আমি বলবো যে ওভারহাউলিং করা উচিত। এটা আপনি এডুকেশন সিস্টেম বলেন, ইকোনমিক্স সিস্টেম বলেন, প্রত্যেকটা সেক্টরকেই। কারণ বারবার ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের সিস্টেম গুলাকে ইন্ডিয়া ডিপেন্ডেন্ট করার চেষ্টা করা হচ্ছে বারবার। এই যে দেখেন, পাকিস্তান থেকে একটা জাহাজ আসলে সবাই হই হই লই লই করে ওঠে, কারণ কি? তারা এটা অভ্যস্ত হয়ে গেছে যে বাংলাদেশ সবসময় ভারত থেকে কিনবে। পাকিস্তানের একটা জাহাজ ডাইরেক্ট আসলে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো দিস দি মানে কন্ডিশন। সো আমার একটা ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক, তো এইসব সেক্টরে আমি কাজ করতে চাই। এইসব সেক্টরকে ধরে ধরে আমাদের দেশের মানুষের সামনে, সবগুলো রাজনৈতিক দলের সামনে নিয়ে আসতে চাই। আলাদা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার ইচ্ছা আছে, যারা অ্যান্টি হেজিমনিক একটা ফোর্স ক্রিয়েট করবে ইনশাআল্লাহ। নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা আমাদের এই ছাত্র ভাইয়েরা বলে। আমি বলবো শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্তই না, বরং একটা নতুন সাংস্কৃতিক বয়ান, যা এই দেশের মাটি এবং মানুষের কথা বলবে। যেটা কলকাতার দাদাবাবুদের চশমায় বাংলাদেশের মানুষকে পড়বে না, দেখবে না, বরং এই দেশের মানুষের চশমায়, বাংলাদেশের চশমায় দেখতে হবে, বাংলাদেশের ভিউ পয়েন্ট থেকে দেখতে হবে। এছাড়া আরেকটা জিনিস, বড় একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের ক্ষেত্রে, এই দেশের জন্য কাজ করা দরকার মনে করি, যে চিন্তার জগতে একটা নতুন বন্দোবস্ত লাগবে। আমাদের নলেজ সিস্টেম এবং চিন্তার বেস লাইন গুলো কিন্তু আপনার কলোনিয়াল নলেজের মাধ্যমে। সো আমাদের একটা ডিসম্যান্টলিং, যেটা ওয়েস্টার্ন ওয়ে অফ থিঙ্কিং, যেটাকে বলে যে এপিস্টেমোলজিক্যাল যে গঠন যেটা আছে আমাদের দেশের জ্ঞানের ক্ষেত্রে, যেগুলোকে ধ্রুব সত্য ধরে ধরে নেওয়া হয়, সেগুলোকেও আমাদের দেশি জ্ঞান, আমাদের দেশ থেকে উঠে আসা, হ্যাঁ, যেটাকে বলে যে ন্যাচারালি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ওয়ার্ল্ড ভিউর মাধ্যমে যে জ্ঞানটা ক্রিয়েট হয়, সেটার মাধ্যমে আমাদের চিন্তার জগৎটাকেও রিফাইন এবং রিডিফাইন করার দরকার আছে বলে মনে করি। এবং এটা নিয়ে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে। আলটিমেটলি রাজনৈতিক এবং এক কথা যদি বলি, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটা অ্যান্টি হেজিমনিক ফোর্স ক্রিয়েট করা, এবং একটা কলোনিয়াল যে একটা মাইন্ডসেট আছে আমাদের অনেকগুলো সেক্টরে, বিশেষ করে চিন্তার সেক্টরে, নলেজ সেক্টরে, সেটা থেকে আম, বের করার একটা ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই এই সেক্টরে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ কথা হইলো আপনাকে, মানে অনেক ধন্যবাদ। আপনার যদি আর কিছু বলার থাকে, মানে আপনি নিজের থেকে যদি আর কিছু বলতে চান, যেটা মনে করেন যে আপনি মিস করছেন, মানে আমরা প্রশ্ন করতে মিস করছি, আপনার বলার ইচ্ছা ছিল, এরকম কিছু বলার আছে কি আপনার? ওরকম বড় কিছু নাই, আলহামদুলিল্লাহ মোটামুটি বেশিরভাগ কথাই চলে আসছে। আমি ফাইনালি বলবো যে আমি আসলে খুবই নগণ্য একজন মানুষ। হয়তোবা যেটা হয়েছে যে বিগত প্রক্সি সরকার মিডিয়াতে আমাকে নেগেটিভলি অনেক বেশি হাইলাইট করে, অনেক মানুষ হয়তোবা আমার ব্যাপারে অনেক পজিটিভ মানে অনেক হাই এস্টিমেট করে, এটা হইতে পারে। বাট আমি একজন সাধারণ সৈনিক, যে এই দেশের মানুষের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজের জীবন এবং কেরিয়ার বিপন্ন করে চেষ্টা করছিলাম, কিংবা এখনো করতে রাজি, এবং দেশের জন্য কাজ করতে রাজি, যেখানে এই দেশের মানুষের স্বার্থটা হবে মূল, বিদেশি কোনো শক্তি কিংবা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে যেখানে কেউ মাথা নোয়াবে না। এবং আমাদের প্রত্যেকটা, এই দেশের মানুষ মজলুম, এই মজলুম জনগোষ্ঠীর জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরকে রিফর্ম করা উচিত, সমস্ত আধিপত্যবাদী এবং দাসত্ববাদী সমস্ত চিন্তাকে ছেঁটে ফেলে সাজানো, দেশটাকে নতুনভাবে সাজানো উচিত। এবং সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমি একজন সাধারণ সৈনিক, সেভাবে কাজ করার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা সুযোগ দিন ইনশাল্লাহ করব, এবং দেশের জনগণের কাছে দোয়া চাই। একইভাবে এই দোয়াটাও চাই যেন আপনারা দোয়া করবেন, যেন আমার নামে অনেকগুলো সাজানো মিথ্যা মামলা আছে, অনেকগুলো অবস্টেকল ওরা আগে থেকে ক্রিয়েট করে রাখছে, যেন আমি যেন দেশের জন্য এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যেন কাজ করতে না পারি। সো আপনারা দোয়া করবেন, এবং যাদের সুযোগ আছে চেষ্টা করবেন যেন আমার নামে এসব সাজানো মামলা এবং অন্যান্য যেসব বিষয় আছে এগুলো যেন উঠে যায়, এবং ফ্রিলি যেন আমি আমার দেশের জন্য, আমার মানুষের জন্য কাজ করতে পারি।
এতটুকুই বলবো। এবং ফাইনালি আপনাদেরকে ধন্যবাদ, অনেক কষ্ট করে অনেক সময় নিয়েছেন এবং সময় দিয়েছেন ইনফ্যাক্ট, এবং আপনারা এই ইন্টারভিউতে আমাকে দাওয়াত দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দোয়া করি আপনাদের জন্য। আসসালামু ধন্যবাদ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও।